বাড়ির দেওয়ালে কালো রঙে সাঁটানো হয়েছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। এমন ঘটনায় বগুড়া জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। বৈশাখা থেকে জনগণের কাছে জিজ্ঞেস করেন, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাকে এইগুলি করতে করার কথা? সাথে কথা বলতে চাইছি, আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিয়েছেন যে আমি প্রতারণা করছি। আমার মনে হয় কি আওয়ামী লীগই ভালো প্রধানমন্ত্রী ছিল, ওইটাই ভালো ছিল। কেন ভালো মনে হচ্ছে তাকে? কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না, মানে বাংলাদেশে অনেক কিছুই ওনাকে ছাড়া কোনো কিছু হয় না। অন্যদিকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। 23 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার্বাল পেয়েছে। সেই চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। যেই আবু সাইদকে ঘিরে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটে গেল, আওয়ামী লীগ সরকারের যে সাম্রাজ্য ছিল তছনছ হয়ে গেল। পরবর্তীতে আমরা নতুন একটা সরকার দেখতে পেলাম, আর সেই সরকার দায়িত্ব পালন করছেন গত 4 মাসেরও অধিক সময় ধরে। ইভেন যেই আবু সাইদের বাড়িতে ক্ষমতা গ্রহণ করেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে ভিজিট করে আসলেন, তার কবর জিয়ারত করে আসলেন। বিভিন্ন সংস্থা গোষ্ঠী তার এই কবর জিয়ারত করল, যার মৃত্যুর খবর বিশ্বজুড়ে প্রচারিত হলো। সেই আবু সাইদকে নিয়ে চাঞ্চল্যকর একটা ভিডিও সামনে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের জিরাত ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। গতকালকে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় নিয়ে ব্যাপকভাবে তুলফার এবং আলোচনা হচ্ছে। সেটা হচ্ছে যে একজন ছাত্র সমন্বয়ককে মৃত্যুর হুমকি দেওয়া নিয়ে ইতিমধ্যে বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে তুলফার। অন্যদিকে আবার খালেদ মহিউদ্দিনের টকশোতে আবার একজন ছাত্র প্রতিনিধি নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রকাশ্যে তিনি বিভিন্নভাবে অপমানস্বরূপ এবং তীব্রভাবে অপমান করে বেশ কিছু মন্তব্য করেছেন খালেদ মহিউদ্দিন, যে ভিডিওটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল, সেটা তো দেখবই। অন্যদিকে আবু সাইদ এর মৃত্যুর কারণে আজকে শেখ হাসিনাকে পর্যন্ত ক্ষমতা ছেড়ে দিতে হয়, সেই আবু সাইদ নাকি বেঁচে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে বেশ কিছু ভিডিও, যেখানে গোলাম মাওলা রনির একটা বক্তব্য বেশভাবে প্রচার করা হচ্ছে, যেখানে তিনি বলতেছেন যে আবু সাইদ নাকি ফ্রান্সে অবস্থান করতেছে, অর্থাৎ আবু সাইদ মারা যায়নি। বিষয়টা কতটুকু সত্য সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন দেখবো এবং নাইম ভাইয়ের মুখ থেকে বেশ কিছু মন্তব্য শুনবো। বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর বেশি কথা বলাচ্ছেন, একটা লাইক দিয়ে সবাই ভিডিও ধরে সবাই দেখতে থাকুন। চলুন আমরা মূল ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসবো। বাড়ির দেওয়ালে কালো রঙে সাঁটানো হয়েছে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। এমন ঘটনায় বগুড়া জেলা জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যদের সঙ্গে বগুড়া সদরের নওদাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিব বাড়ির দেওয়ালে এমন লেখা দেখতে পান। ঘটনাটি জানাজানি হলে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আহসান ও তার পরিবারের সদস্যরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। তাদের ধারণা সোমবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে। যে দেখবে সেই বুঝতে পারবে যে একটা হুমকি, যারা জড়িত তাদেরকে হচ্ছে যে বিচার চাই। এটার জন্য আমরা ভয় করবো, চুপ করে ঘরের ভিতরে বসে থাকবো তা না, এটার জন্য আমরা প্রতিবাদ করবো। তদন্ত সরকার প্রশাসনের লোক একটু দেখো, সুষ্ঠু তদন্ত চাচ্ছি প্রশাসনের কাছে, যেন পরবর্তীতে আমি ছাত্র আর অন্য কোনো ছাত্রের উপর যেন এরকম হুমকি যেন না হয়। আমি এবং আমার পরিবার এখন বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। খুনিরা কিন্তু প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে, আমাদের নিরাপত্তা আমরা ঠিক মতো পাচ্ছি না। পুলিশ বলছে ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আশপাশে খোঁজ খবর নিয়ে আমরা শনাক্ত করার চেষ্টা করছি আসলে কে কোন উদ্দেশ্যে এই বিষয়টি ওয়ালে লিখেছে। আমরা শনাক্ত করতে পারলে তাৎক্ষণিক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আহসান হাবিব বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।
আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে তিনি দাবি করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। তবে সত্যি কি তাই? মঙ্গলবার এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আসল সত্য। এতে দেখা যায় গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন শীর্ষক কোনো মন্তব্য করেননি, বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল। গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে। রিউমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। তবে ভিডিওটিতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলা রনির এই ধরনের মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। তাছাড়া গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি, বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আবু সাইদ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী ও 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। 16 জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন। কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহীদ বলে আখ্যায়িত করেছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাকে এইগুলি করতে কথা? সাথে কথা বলতে চাইছি, আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? এই শিখছেন আপনারা জার্নালিজম, যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব। এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এই আপনাদের ধারণা। না 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 না, সংবাদ মাধ্যমে শেখ হাসিনা বক্তব্য প্রকাশের অসুবিধা আমি আর বিচার প্রক্রিয়া আপনি কেমনে করবেন? একটা ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেটাই আমি বলছি। আপনারা সরকারের থাইকে এটা করতে হবে, এটা কেমন কথা? দেখুন, আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয়, সরকারটা কিন্তু অংশগ্রহণ বিএনপির রয়েছে, সবগুলো মানুষের অংশগ্রহণ রয়েছে। এটা আপনারও সরকার, সকলেরই সরকার। এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সরকার, আমি মনে করি এটা আমার ব্যবস্থা, আমার ম্যান্ডেট নেই যে আপনি মনে করতে না পারেন, হয়তো বা আপনি জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণ না করতে পারেন। না, জুলাই স্পিরিটের গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে নাসিরুদ্দিন পাটোয়ারি আমার কথা শুনেন, আপনারা এরকম ট্যাগিং করেন না। জুলাই স্পিরিটের জুলাই অভ্যুত্থানের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই। আপনারা ক্ষমতা আসেন, বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। হ্যাঁ, সেটাই, আমরা ভোটে যাব, কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাতে আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি। আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে আসলো, আপনারা নির্বাচন করবেন, আওয়ামী লীগ ইলেকশন করতে চান না, নিষিদ্ধ করে দেন। তাহলে আওয়ামী লীগ প্রশ্নে তাহলে বিএনপির অবস্থান ক্লিয়ার করুক, জাতি তার অবস্থান ক্লিয়ার করুক, সেই জায়গায় কিন্তু আপনারা ক্লিয়ার না হয়, মানে সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, সরকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে, বিএনপি কি করবে? ভাই, এখানে হলো আইনজ্ঞ একজন ব্যক্তি রয়েছেন এবং আপনিও বেশ ভালো পড়াশোনা আছে। আপনি যদি ডিরেক্টলি, যেমন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিল উইদাউট এনি কমিশন, তার কোন বিচার প্রক্রিয়ার মধ্যে কিন্তু সে আসে নাই। আপনি যদি আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করেন উইদাউট এনি বিচার, সে কিন্তু কোনো কমিশন গঠন ছাড়া আপনি একটা দলকে নিষিদ্ধ করে দিলেন। করেন কমিশন গঠন, বিচার কমিশন গঠন করেন। সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি, কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষে কাছে গিয়ে বুঝাচ্ছি, তুলছি। আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না, আমরা তো জনগণকে এখনই গিয়ে যায় প্রেসার দিচ্ছি না, ভোট চাই ভোট চাই ভোট চাই। আমরা তো এই কাজগুলো এখন করছি না, আমরা বলি ভোট। আপনারা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন, কে দিছে আপনাকে এইগুলি করতে কথা? আপনারা কি বিচার প্রক্রিয়াটা কি করতে চান? মানে বিচার কইরা তারপরে ইলেকশন দিবেন, এরকম দাবি আপনাদের? না 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 না, সেটা আমরা বলছি বিচার প্রক্রিয়ার একটি ভিজিবল আমরা রূপ চাই। যারা শেখ হাসিনা আছে এবং তার গভর্নমেন্টের ডিরেক্টলি যারা খুনের সাথে ইনভলভমেন্ট ছিল, আমরা বিচার প্রক্রিয়ার একটি
ভিজিবল কোনো কিছু দেখতে চাই, তারপরে হলো নির্বাচনের আলাপগুলো ঢুকুক। নির্বাচন এবং সংস্কার বা বিচার এগুলো কোনো তো বিরোধী নয়। যারা বিরোধী বানানোর চেষ্টা করছে আমরা মনে করতেছি তারা অন্যদিকে দেশকে ধাবিত করার চেষ্টা চালাচ্ছে। আপনারা পাটোয়ারি আপনার কথা শুনেন, আপনি বলতেছেন যে বিচার প্রক্রিয়া যদি আমরা না করি তাহলে এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে, সেই জন্য আমরা বিচার করে যেতে চাই। আপনি তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিসদের, হাসিনার এদের বিচার করবে না। আপনি কি এরকম মনে করতেছেন? না, বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করি। কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলই যখন কোনো অপরাধ করেছে, অন্য দলই যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে, পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই। এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে, কাজল ভাই তো একটা কোর্টে, সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী লীগ মুক্ত করতে পেরেছেন? বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনাকে শুনতে পাচ্ছেন? আপনারা কি মানে কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে, এটা কিরকম কথাবার্তা? আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই। আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে, অপরাধ করছে, তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা। আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন, আপনি ব্যারিস্টার কাজলকে জিজ্ঞেস করেন গত 15 বছরে বিএনপি, জামায়াতের, বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছে। গত 15 বছরে যারা গুম হয়েছিল, খুন হয়েছিল, একবারও কি তাদের পক্ষে দাঁড়িয়ে কখনো বিচার দাবি করা হয়েছিল? গুম কমিশনের রিপোর্টটা সামনে আসবে, তাহলে যারা গুম এবং খুনের সাথে ইনভলভমেন্ট ছিল তাদেরও তো বিচারটা দাবি করা হয় না। যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না। যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে, তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি। আমি তো ফেসি সিস্টেম দেখি যে আপনারা কাউরে কোনো কিছু কইতে দেন না। এই সরকারের আমলে কারো ইন্টারভিউ নিতে গেলে 3 জন 3 জায়গায় দিয়ে লেখে এ প্রতারণা করছে, এইটা করছে। আপনারা তো কারো কথাই শুনতে চান না। আমি মতিউর রহমান চৌধুরীকে আবার উদ্ধৃত করতে চাই, তিনি বলতেছেন এই বাংলাদেশের এই সরকারের এগেইনস্টে কোনো রিপোর্ট কোথাও ছাপা হয় না। তো ওনারা কি সব ফেরেশতা? না, মতিউর রহমান কিন্তু একটা বিতর্কের সৃষ্টি করেছিলেন, কিন্তু আমরা বরাবরই হলো যে কোনো সংবাদ, মতিউর রহমানের বিতর্ক বাদ দেন, মতিউর রহমানের এই কথা নিয়ে কথা আমরা বরাবরই যে কোনো সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য আপনি সর্বপ্রথম হলে আমাদেরকে পাবেন, যদি বুলেটটা পড়ে সেটা আমাদের মধ্যেই পাবেন, কারণ আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি। এবং এই সরকারের সময় সর্বোচ্চ লেভেলের হলো বাংলাদেশের সংবাদপত্র এবং মিডিয়া যারা আছে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। আপনি মিডিয়া পাড়ায় খোঁজ নেন, বিভিন্ন জায়গায় খোঁজ নেই বলতেছি। আমি আপনার একটা তথ্য দিই, জনাব নাসিরুদ্দিন পাটোয়ারি, আপনাদের সমন্বয়কদের একজন জনাব হাসনাত, তিনি একটা টেলিভিশনের মালিকের ভবনে গিয়ে একটা লিস্ট ধরায় আসছেন যে এই 10 জনকে বাদ দিতে হবে, নাইলে সময় টিভি থাকবে না। ওইটাকে ইয়া করা হবে। খালিদ ভাই আপনার তো তাহলে মিডিয়া পাড়ায় অনেক বন্ধু বান্ধব রয়েছে, মিডিয়াগুলো কারা দখল করেছে, সেই মিডিয়াগুলোর ভূমিকা কি ছিল? এখন দখল করছে বিএনপি লোকেরা, বিএনপির লোকেরা দখল করছে, সমন্বয়করা দখল করে নাই। কিন্তু আজকে বাংলাদেশে যে 3টি মাস হয়েছে এই পর্যন্ত মিডিয়াগুলো কেন রিপোর্ট প্রকাশ করে নাই? সেই সময়ে গণ অভ্যুত্থানের এই পর্যন্ত কোনো মিডিয়ার মাধ্যমে কোনো একটা রিকশাওয়ালা যার ছেলেটা আহত হয়েছে, গুলিতে শহীদ হয়েছে, কোনো একটা রিপোর্ট আপনি পড়েন নাই? সেই মিডিয়াগুলো আপনি পত্রিকা পড়েন না? হাজার রিপোর্ট, নট অ্যাবাউট দাদা, আপনি পত্রিকা, আমরা বাংলাদেশের সবগুলা পত্রিকা পেয়ে থাকি, এবং আপনি দেখেন নাই কোন পত্রিকাতে জুলাই আগস্টে কারা নিহত হয়েছে সেগুলো নিয়ে রিপোর্ট করে নাই? প্রত্যেকটা পত্রিকা আমরা টু দা পয়েন্টে পড়ে থাকি। এবং জুলাই আগস্টে জুলাই আগস্টে হত্যাকাণ্ড নিয়ে রিপোর্ট করে নাই পত্রিকা? খালিদ ভাই, আপনি বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখন যা চলছে আপনি এখনো দেখবেন, বাংলাদেশের মিডিয়া পাড়ায় এখনো এই গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগের সংবাদ প্রচার হয়েছিল, এখনো কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের হলো গোপন বার্তা প্রচারিত হচ্ছে। ওই বিষয়গুলো আপনাদের কোনো অবজারভেশন? না, অবশ্যই অবজারভেশন আছে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনা গণভবনে থাইকা এসএসএফ লইয়া এতগুলি ইন্দুর, এতগুলি বান্দর লইয়া ক্ষমতায় টিকতে পারে না, হেলিকপ্টারে চলে গেছে? আপনার কাছে কি মনে হয় গোপন বার্তা 2টা দিলে পত্রিকায় প্রকাশিত হইলে আপনাকে ইয়া চলে যাবে, শেখ হাসিনা আবার আইসা পড়বে ক্ষমতায়? এটাই আপনাদের ধারণা? না, সংবাদ মাধ্যমে শেখ হাসিনা বক্তব্য প্রকাশের অসুবিধা? শেখ হাসিনা আসার বিষয় না, আসার বিষয়টা যখন আপনি নিষিদ্ধ একটি সংগঠনকে, যার খুনের রক্তের দাগ এখন আছে, আপনি তো তাকেও নিয়ে আসতে চেয়েছিলেন। হ্যাঁ, চাইছিলাম। জনগণ যখন কথা বলেছে আপনি কিন্তু সেখান থেকে পিছপা হয়েছে। না, পিছপা হয়েছে আপনারা মামলা করার হুমকি দিচ্ছেন। আমি অ্যাটর্নি জেনারেলের সাথে কথা কইছি, তারা কইছে যে হ্যাঁ এটা মামলা করা যেতে পারে।
হ্যাঁ দিছেন তো। আমি একজনের সাথে কথা বলতেছি, জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি একজনের সাথে কথা বলতে চাইছি। আপনারা আমার সাথে কথা না বইলা আপনারা স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন যে আমি প্রতারণা করছি। আপনি জানেন প্রতারণা শব্দের মানে জানেন? জি জি, এটা 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 আমি কিন্তু এটার স্ট্যাটাসের দায়ভার নিচ্ছি না, কারণ যে স্ট্যাটাস দিয়েছে সেটাতে সে জায়গাটা বলুক। কিন্তু আমরা স্পষ্টত যেটা দেখি ক্যাম্পাসে আমরা যাদের হাতে মাইর খেয়েছি, যারা আমাদের প্রতিনিয়ত পিঠাইছে, যারা প্রতিনিয়ত যাদের হাতে হলো খুনের, আমি ওরে নিয়ে আইসা কোলে বসে আদর করতাম, এরকম আপনার ধারণা? না 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 না, আপনি কোলে নিয়ে আইসা আদর করা না, অথবা ও আইসা কথা বললে সব লোক আপনাদের বিরুদ্ধে চলে যেত। তাহলে আপনার সাথে তো তাদের সাথে যোগাযোগ আছে। আমার সাথে যোগাযোগ নাই, যোগাযোগ থাকতে হয় না। 50টা জায়গায় আপনাদের সাথে যোগাযোগ আছে, এবং সেই জায়গাতে বাংলাদেশের ইন্টেলিজেন্সকে একটু হেল্প করবেন কিভাবে তাদেরকে ফিরিয়ে এনে এই শিক্ষা দাবিতে হলো বিচারের এই শিক্ষা আপনারা জার্নালিজম যে আমরা আমাদের সাথে আওয়ামী লীগের লোক যোগাযোগ করলে আমরা ইন্টেলিজেন্সে তাদের নাম্বার দিয়ে দিব, এই হচ্ছে আপনাদের জার্নালিজম সম্পর্কে ধারণা। এটা হলো আমাদের জার্নালিজম ধারণা না, এটা হলো যে জায়গা থেকে খুনের বার্তা গেছে তারা আসুক বিভিন্ন জায়গায়, তারা মাঠে দাঁড়াক। শোনেন এই যে এই সাদ্দাম, আমি আজকে টেলিভিশনে বলি, এই সাদ্দাম দিয়া আমি হচ্ছে ওয়ার্স্ট সাফারার। ওকে আমি একটা প্রশ্ন করার পরে ও হচ্ছে 60,000 ফেসবুক ভুয়া পেজ খুলে আমার বিরুদ্ধে লিখছে। আমি মনে করছি ও আসবে না, ওইটা তার জন্য পিকনিক হইতো না। এটা আপনিও তার ভিকটিম ছিলেন। হ্যাঁ, তাহলে সেজন্যই তো আমি তার প্রশ্ন করতে চাই। আপনারা কি দেখেছেন যে এই টিমের একটি স্ট্যাটাসে এবং তাদের একটা লাইভ টক শোতে সবাইকে হত্যার হুমকি দিয়েছে? এটা কি আপনি দেখেছিলেন? আমি 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 এগুলি দেখি না। সরি, আপনি আসলে আমরা প্রশ্নের মধ্যে আসেন, প্রশ্নের মধ্যে আসেন, কারণ এই যে আপনি যে এটার কথা বললেন এটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নাই। দেখেন কোনো ইন্টারেস্ট নাই এখন। আপনার ইন্টারেস্ট থাকবে না, কারণ আপনি ব্যক্তিগত বিষয় নিয়ে আসছেন, তো যে আপনি কোথায় কাউকে নিয়ে আসতে পারেন নাই, কোথায় কি। আমি আসি নাই, কিন্তু ব্যক্তিগত বিষয় না। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এই প্রশ্নটা আপনি তুলছেন, এই প্রশ্নটা আপনি তুলছেন, এই জন্য আমরা কোনো মানে ব্যক্তিগত বিষয়, এই প্রশ্নটা আপনি তুলছেন পাটোয়ারি, আপনি তুলছেন, আমি তুলি নাই। কিন্তু আপনি ওইটা বলেন, আপনি ওইটা বলেন। হ্যাঁ, আপনি যেটা বলতে চাইতেছেন, হ্যাঁ আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের বিপক্ষের যে বয়ানটা, যেমন এইটার ক্ষেত্রে নাগরিক যারা আপনারা আছেন, নাগরিক কমিটি, তারা আসলে অবস্থানটা কি নিতেছেন সেটা একটু আমাদের বলবেন। যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মুক্তিযোদ্ধা, আমি আসলে মুক্তিযোদ্ধারা বলে না, যে কোনো লোককেই আসলে অপমান করা, তাকে গলায় জুতার মালা দেওয়া এবং কোনো একটা কারো ছত্রছায়া এটা করা, এটার বিপক্ষে আপনি যদি 2 লাইনে একটু বলতেন যে এই জিনিসটা নিয়ে আপনি আসলে কিভাবে দেখতেছেন। না, প্রথমত আমরা বলি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাটা ছিল, 71-এ মানুষ যে জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেটা তো ব্যাহত হয়েছিল, এবং গত 53 বছরে বিভিন্ন দল ছিল, সেনা শাসন ছিল, বিভিন্ন বড় বড় কিংস পার্টি তারা ক্ষমতায় ছিল, এবং সেখানে তারা কিন্তু মুক্তিযুদ্ধের এই বিষয়গুলো এই পর্যন্ত কিন্তু যে দলে এসেছে তারা কিন্তু মুক্তিযোদ্ধা বানিয়েছে, এবং সেই জায়গাতে মানুষের প্রতি কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি একটা বীতশ্রদ্ধা তৈরি হয়েছিল, কারণ কে আসল কে নকল বোঝা যাচ্ছে না। ফলে তো আমরা যে জায়গাতে বক্তব্য রাখি সেটা হলো মুক্তিযুদ্ধের যে রিয়েল কোর স্পিরিটটা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, সেই জিনিসটা আমরা ধারণ করি। সেই জিনিসটা ধারণ করে বলেই কিন্তু আমরা 24-এ উঠে দাঁড়িয়েছি, এবং 24-এ সেই আবেদনের ভিত্তিতেই কিন্তু আমরা মাঠে রক্ত দিয়েছি। এবং আমরা এই ক্ষেত্রে কোনো মুক্তিযোদ্ধার সাথে কোনো বেমানান কোনো কিছু করা হবে, অথবা তাদেরকে হত্যা বা গুম করা, অথবা তাদেরকে অ্যাসাল্ট করা হবে, আমরা কখনো এগুলো কোনো সমর্থন করি না। ইভেন আমরা কোনো ব্যক্তিকে আইনের শাসন নিজের হাতে তুলে দেওয়াকে অপছন্দ করি, এবং এটার আমরা তীব্র বিরোধিতা করি। কারণ কোনো ব্যক্তিকে হলো বাসায় থেকে উঠে নিয়ে কান ধরে উঠবসা করা অথবা তাকে এজাল্ট করা, আমরা কখনো এই বিষয়গুলো সমর্থন করি না। আমরা মনে করি দেশে একটি সুন্দর বিচার প্রক্রিয়ার মধ্যে যদি কেউ কোনো অপরাধ করে থাকে সেটার বিচার হবে, আর যদি সে অপরাধ না করে থাকে, যদি কেউ তাকে সেই এলিগেশন এনে থাকে, তাহলে তার বিচার করা হবে। আমরা সেই সুন্দর বিচার প্রক্রিয়া বিশ্বাস করি। ওকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে বিচারের সম্মুখীন করার জন্যই তাকে ফেরত চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিতও করেছে ভারত, তবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দেশটি। এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা, তা নিয়ে তাকে পরামর্শ দিয়েছেন সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 233টি ফৌজদারি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে 198টির ক্ষেত্রে খুনের অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। কোন প্রক্রিয়ায় ফেরত চাওয়া হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত সরকারকে নোট ভার্বাল বা কূটনৈতিক পত্র দেওয়া হয়েছে। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, এটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, নোট ভার্বাল। হ্যাঁ, না, ভারত সরকারকে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। অন্যদিকে চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারত। 23 ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করছি যে একটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে সোমবার বাংলাদেশ হাই কমিশন থেকে একটি নোট ভার্বাল পেয়েছে। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না। এমন পরিস্থিতিতে কি করতে পারেন শেখ হাসিনা সে সম্পর্কে তাকে পরামর্শ দিয়েছেন বাংলাদেশে দায়িত্ব পালন করে যাওয়া সাবেক ভারতীয় রাষ্ট্রদূত মহেশ সাচদেব। ভারতীয় সংবাদ মাধ্যম ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে সেটি অনেক সতর্কভাবে করা। তবুও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির বর্তমান সরকারের প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে ভারতের আদালতের দ্বারস্থ হতে পারেন। আদালতে তিনি লিখিতভাবে আবেদন জানাতে পারেন যে ভারতের সরকার তাকে বাংলাদেশে ফেরত পাঠালে তার সঙ্গে অন্যায় আচরণ করা হবে। মহেশ সাচদেব আরো বলেন, ভারতও বাংলাদেশের সরকারকে জানাতে পারেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠানো হলে তার সঙ্গে ন্যায় বিচার হবে কিনা সে সম্পর্কে নিশ্চিত নয় তারা। এছাড়া আপনারা নিশ্চয় জানেন, ভারতের অনেক তালিকাভুক্ত সন্ত্রাসী ইউরোপের বিভিন্ন দেশে আছে এবং নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে না। এর কারণ হিসেবে ইউরোপ বলছে, ভারতের বিচার ব্যবস্থা ও কারাগারগুলোর মান নিয়ে তাদের সংশয় রয়েছে। এ পদক্ষেপগুলো অনুসরণ করা যেতে পারে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি প্রত্যর্পণ সংক্রান্ত প্রথম খসড়া চুক্তিটি স্বাক্ষরিত হয় 2013 সালে। পরে 2016 সালে চুক্তিটির সংশোধিত সংস্করণে স্বাক্ষর করে নয়াদিল্লি এবং ঢাকা। মূলত দুই দেশের সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদে সংশ্লিষ্টদের বিনিময়ের উদ্দেশ্যেই চুক্তিটি স্বাক্ষর করেছিল ভারত এবং বাংলাদেশ। SI রাজ, ATN নিউজ। যেই আবু সাইদকে ঘিরে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটে গেল, আওয়ামী লীগ সরকারের যে সাম্রাজ্য ছিল তছনছ হয়ে গেল, পরবর্তীতে আমরা নতুন একটা সরকার দেখতে পেলাম। আর সেই সরকার দায়িত্ব পালন করছেন গত 4 মাসেরও অধিক সময় ধরে। ইভেন যেই আবু সাইদের বাড়িতে ক্ষমতা গ্রহণ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে ভিজিট করে আসলেন, তার কবর জিয়ারত করে আসলেন। বিভিন্ন সংস্থা গোষ্ঠী তার এই কবর জিয়ারত করলো, যার মৃত্যুর খবর বিশ্বজুড়ে প্রচারিত হলো। সেই আবু সাইদকে নিয়ে চাঞ্চল্যকর একটা ভিডিও সামনে এসেছে। দর্শক, ভিডিওটার ক্যাপশনে ব্যবহার করা হয়েছে আবু সাইদ মারা যায়নি, তিনি ফ্রান্সে আছেন। আর আরো একটা শব্দ এখানে জোড়া দেওয়া হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস গোপনে তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। এরকম একটা ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর সেই ভিডিওটাতে যার কণ্ঠ ব্যবহার করা হয়েছে, যার বক্তব্য এসেছে, তিনি হচ্ছেন গোলাম মাওলা রনি। তবে এই ভিডিওটা আদৌ কি সত্য নাকি এটা কোনো গুজব, এটা নিয়ে আপনার যেই কি বলে যে রিউমার স্ক্যানার বা যারা ফ্যাক্ট চেক করেন, সোশ্যাল মিডিয়াতে আসা ভাইরাল কোনো ভিডিও যেগুলো নিয়ে কাজ করেন, সেখান থেকে আপনার ফাইনালি তথ্যটা কি জানা গেল যে ভিডিওটা আসলে ভুয়া। এটা ভুয়া হবে আমরা জানতাম, তবে অনেকের অনুসন্ধানী সন্দেহী মন মাঝে মাঝে কেউ বিশ্বাস করে না। মুগ্ধর নিয়েও মাঝখানে বলা হয়েছিল মুগ্ধরা আসলে 2 ভাই না, মুগ্ধরা 1 ভাই, মুগ্ধ স্নিগ্ধ 2 জন না, একজনই, আর বাইচা আছে, মারা যায় না, এরকম কিন্তু মাঝখানে একটা আলোচনা হয়েছিল। এবার শুরু হয়েছে আবু সাইদকে নিয়ে। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আপনার গোলাম মাওলা রনির একটা ভিডিও দেখা গেছে। সেখানে দেখানো হয়েছে গোলাম মাওলা রনি বলছেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। তবে বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার বলছে এই ভিডিওটি সত্য নয়,
এডিটেড। আপনার অনুসন্ধানে দেখা গেছে গোলাম মাওলা রনির আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্য তিনি কোনো ভিডিওতে করেননি। বরং গোলাম মাওলা রনির ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সঙ্গে আবু সাইদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল। গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এডিটিং এর মাধ্যমে আলোচিত এই ভিডিওটি তৈরি করেছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট এবং খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে। ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও গোলাম মাওলা রনির এই ধরনের মন্তব্য পাওয়া যায়নি। এছাড়া গোলাম মাওলা রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি। বরং গত 16 জুলাই ফেসবুক পেজে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করে সারা বাংলাদেশ জানে। তবে এই কর্মকাণ্ডগুলো যারা করছেন বেশিরভাগ সময় কেউ কেউ বলছেন যে এটা আওয়ামী লীগের, যুবলীগের কর্মকাণ্ড বা আওয়ামী লীগের যে অনলাইন যোদ্ধারা আছেন তাদের কর্মকাণ্ড। তবে এরকম কর্মকাণ্ড যদি আসলে আওয়ামী লীগের কোনো টিম করে থাকেন, এগুলাতে নিজেদের অবস্থানটা মানুষের কাছে আরো গুজব দল হিসেবে কিন্তু অবতীর্ণ হয়। আবু সাইদ মারা গেছে, এটাতে কারোর কোনো সন্দেহ নাই, ঠিক আছে। তার কবর দেওয়া হয়েছে তার বাড়ির সামনে, বরঞ্চ এই মুহূর্তে তার বাবা অসুস্থ হইয়া সিএমএইচ হাসপাতালে ভর্তি আছে। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। তো আমি বারবার বলি মিডিয়াতে যে আমরাও যে ভিডিও করি অনেক সময় কাটপিস করে টিকটকে ছেড়ে দেওয়া হয়। তো টিকটকের এই খণ্ডিত ভিডিও দেখা বা রিলসের খণ্ডিত ভিডিও দেখা আপনারা কোনো ধরনের কোনো সিদ্ধান্ত, কোনো রকম অ্যাক্টিভিটিস, কোনো অ্যাকশনে যাওয়ার কোনো সুযোগ নেই। মূল ভিডিওগুলো আমরা যারা ভিডিও বানাই তাদের চ্যানেলে এসে দেখবেন পুরোটা ভিডিওতে কি আছে। একটা অংশ কাইটা এটা প্রচার করে দিলে কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়িয়ে যায়। সোশ্যাল মিডিয়াতে এরকম ইস্যুগুলোতে সাবধান। আসসালামু আলাইকুম। ভালো না। কেন ভালো না? কেন? কারণ আমার মনে হয় কি আওয়ামী লীগই ভালো, প্রধানমন্ত্রী ছিল ওইটাই ভালো ছিল। কেন ভালো মনে হচ্ছে তাকে? কারণ ওনাকে ছাড়া কোনো কিছু উন্নতি হয় না, মানে বাংলাদেশে অনেক কিছুই ওনাকে ছাড়া কোনো কিছু হয় না। আপনি মনে করছেন কি সেই শেখ হাসিনাই আপনার কাছে ভালো ছিল? হ্যাঁ, উনি ভালো ছিল আমার জানা মতে। মানে আপনার কেন মনে হলো উনি ভালো ছিল যে এখন ভালো না? কেন? উনি দেশে অনেক উন্নয়ন করেছে এবং অনেক ভালো উন্নতি করছে, যেমন মেট্রো রেল, এগুলো তো মানুষ জনগণের জন্যই করছে। বিভিন্ন রাস্তাঘাট, বিভিন্ন আশেপাশে যা ছিল, এখন বাংলাদেশে অনেক কিছুই কিন্তু ওনার জন্যই হয়েছে। সামনে যা হবে কিনা এরকম কিছু তা তো বলতে পারি না। এখন উনি যদি না থাকে এরকম কোনো কিছু হয় না। আপনি কি মনে করছেন না যে অন্তর্বর্তী যে সরকার তিনি ওনার থেকে আরো ভালো কিছু করবে দেশের জন্য? যাই না, কিন্তু আমার মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ভালো। উনি একটু মিসিং হয়ে গেছে বাংলাদেশে, উনি ছাড়া কিন্তু কোনো কিছুই আনন্দ হয় না। মানে অনেক মানুষ এখনো কিন্তু অনেক মানুষ আছে যে ওনাকে মিস করে। তো প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন করে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চাঞ্চল্যকর তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।